সেক্ষেত্রে দেখা যাবে যে তার মিনিমাম যাবজ্জীবন হবে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসে একমাত্র সব থেকে বাজে ফাঁসতে পারেন। এছাড়াও আরেকটা জটিল বিষয়, কপাল অব্দি তো পৌঁছে গেছে, কপাল অব্দি পৌঁছে গেছে, এবার একদম মূল মাথা বা ব্রেইন যেটা আছে তার অব্দি তো অবশ্যই পৌঁছে যাবে। আসলে আমি একদম নাম করেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করা, এদের প্রত্যেককে জেলে পোড়া উচিত। পশ্চিমবঙ্গে আমি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোরে মানে আবেদন করব, এখনো তো কারা দপ্তর আপনার হাতে রয়েছে, আপনি 3-4টে আরো মাল্টি স্টোরিড কারাগার তৈরি করুন, কেউ ছাড় পাবে না, প্রত্যেককে জেল খাটতে হবে। শুভেন্দু অধিকারীর উপরে অথাহ বিশ্বাস আছে, যেভাবে তিনি চালিয়ে খেলছেন, ওই যশস্বী জয়সওয়ালের মানে লজ্জা লাগবে যে নয় তারা রাজনীতি ছেড়ে দেবেন, নয় বিজেপিতে ঢোকার চেষ্টা করবেন। এই আজকেও যে বৈঠক হবে সেখান উপাধ্যায় এবং সায়নী ঘোষ নামে, কিন্তু এটা পিসিমনির ভাইপো কিংবা ওই সায়নী, সেই সায়নী সবংয়ের নেতা যা বলেছিলেন, অশ্লীল কথা আমি আর বলতে চাইছি না এখানে অন ক্যামেরা। অপরদিকে আমরা দেখছি অভিষেক ব্যানার্জি তার 17টি ঠিকানা লিপস অ্যান্ড বাউন্স, তার মা বাবা সহ আরো 17টি ঠিকানায় তার নোটিশ গেছে অবৈধ সম্পত্তি নিয়ে। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই যে কিছুক্ষণ আগে বললাম বিধান বিশ্বাস, এরকম পাড়ায় পাড়ায় বিধান বিশ্বাসরা যারা ছিলেন, পাড়ায় পাড়ায় যারা দেবরাজ চক্রবর্তীরা ছিলেন, পার্থর মতো যারা লোকে যারা ছিলেন, এরা সবাই হচ্ছে অভিষেক ব্যানার্জি লবি। তো অভিষেক ব্যানার্জি যারা লবি করতেন, তৃণমূলের লোকেরাও ধোয়া তুলসে পাতা নয়, যারা মমতা লবি করেন প্রত্যেকের কথাই বলছি, এরা সকলের, এদের একটাই কাজ তো তোলাবাজি, এদের মূল পেশা। কারণ দেখুন, এদের 2011-র পর যেভাবে সম্পত্তি বৃদ্ধি হয়েছে, এদের দেখে না আদানি আর আম্বানিরাও লজ্জা পাবে। ওরাও ভাববে যে এদের বিজনেসের রহস্যটা কি। বিজনেস আসলে কিছু না, এরা তো বিজনেসম্যান না, এরা হচ্ছে তোলাবাজ, কাটমানিখোর। তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে সারা পশ্চিমবাংলার যে ওই 75-25-এর যে গল্প ছিল, সেই 75-25-এর কারো কাছ থেকে 75, কারো কাছ থেকে 25 আসতো। অভিষেক ব্যানার্জি কয়েক হাজার কোটি, কি আমার তো মনে হয় যদি ওনার সম্পত্তি অ্যাসেস করা হয়, যদি লক্ষ কোটিও হয়ে যায়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। 15 বছরে তিনি কত তুলা তুলেছেন সেটা কিন্তু কেউ জানে না। আলটিমেটলি বালি থেকে টাকা খেয়েছেন, গরু থেকে টাকা খেয়েছেন, কয়লা থেকে খেয়েছেন, পুরো নিয়োগ দুর্নীতি থেকে খেয়েছেন, সব থেকে সর্বোপরি যেটা চার্জশিটে ওনার নাম আছে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগ দুর্নীতি, যেখানে 26,000-এর চাকরি গেল। আমরা শুনেছিলাম যে কালীঘাটের কাকু তিনি বলেছিলেন সাহেবের কাছে সব টাকা দিতে হবে। তো সব জানা এদের। তো এদের এই যে 17টা সম্পত্তি, এবার দেখুন সরকার তো চাইলেই ভেঙে দিতে পারে না, সরকার একটা নিয়মের মাধ্যমে চলে। তাই প্রাথমিকভাবে তাদেরকে তার যে সম্পত্তিগুলো রয়েছে সেখানে নোটিশ দেওয়া হয়েছে। এবার হয়তো তিনি পুরসভার নোটিশে পাওয়ার পর তিনি আদালতে যাবেন, বলবেন যে মাই বাপ আমার এই বাড়িগুলো না ভাঙা হোক। তাহলে তাকেও তো দেখাতে হবে যে কি করে তিনি বাড়িটা বানিয়েছেন, সব সামনে আসবে, ভয়ের কিছু নেই। আর আমার শুভেন্দু অধিকারীর উপরে অথাহ বিশ্বাস আছে, যেভাবে তিনি চালিয়ে খেলছেন, ওই যশস্বী জয়সওয়ালের মানে লজ্জা লাগবে যে শুভেন্দু বাবু যেভাবে করছেন। আমার ওনার উপর সম্পূর্ণ আস্থা আছে, একটাও বাড়ি টিকবে না। আর বিশেষ করে ওই শান্তিনিকেতন, যেটাকে আমি পার্সোনালি চেয়েছিলাম মিউজিয়াম করে দেওয়া হোক, দুর্নীতির মিউজিয়াম, এবং 10 টাকা 15 টাকা করে ওখানে টিকিট হবে, এবং সেই টাকা দিয়ে ব্রিটিশরা যখন এখানকার রাজাদের সম্পত্তি দখল করে নিত, তখন তাদেরকে একটা ভাতা দিত। তো ওই 10 টাকা 15 টাকা ভাতা, এটা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জিকে দেওয়া হোক, কারণ তাদের তো সরকারটা চলে গেছে, তোলাটা আর আসবে না, খাবেন কি করে। তো 10 টাকা 15 টাকার মিউজিয়াম থেকে হোক, তো পুরোটা না ভাঙা হলেও সামনেরটা ভেঙে দিন, ছোট্ট একটা মিউজিয়াম করে দিন ওখানে। এমনকি এও দেখা যাচ্ছে যে অভিষেকের সাথে কিছু যুক্ত মালিকানাতেও রয়েছে সায়নী ঘোষ, আর সায়নী ঘোষ একটি সাক্ষাৎকারে জানিয়েছেন সেই সায়নী ঘোষ উনি নন অন্তত। না, আমি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেছি দমদমে, ওটা সত্যি ওনারা নন। যে লিস্টটা আমাদের কাছে এসেছে, আমরা 17, কোথাও কোথাও বলা হচ্ছে 23, কিন্তু ওই লিস্টটা আমার কাছেও এসেছিল। আপনি খেয়াল করে দেখলে ওখানে দেখবেন 43টা লিস্ট আছে। ওই লিস্টটা অ্যাকচুয়ালি হয়েছে কি, কলকাতা কর্পোরেশনে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখে সার্চ করলে যে কটা প্রপার্টি বেরিয়েছে সবকটা ওটা কালেক্ট করা হয়েছিল। কিন্তু সমস্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই পিসিমনির ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় না, অন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বেকার বেকার জড়িয়ে গেছেন। আমি নিজে খোঁজ দিয়ে নিয়ে দেখেছি যে ওটা অন্য একজন দম্পতি ওখানে বাস করেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সায়নী ঘোষ নামে, কিন্তু এটা পিসিমনির ভাইপো কিংবা ওই সায়নী, সেই সায়নী সবংয়ের নেতা যা বলেছিলেন, অশ্লীল কথা আমি আর বলতে চাইছি না এখানে অন ক্যামেরা, সেই সায়নী এরা নন। তবে এটা ঠিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহু প্রপার্টি আছে যেটা বেআইনিভাবে উনি তৈরি করেছেন,
এবং বিশেষ করে আমি এখানে বলবো যে অভিষেক হার্ডওয়্যার বলে একটা বিল্ডিং আছে, দেখবেন একটা সাদা রঙের বিল্ডিং, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে সোজা গিয়েই একদম ৩ মাথা মোড়ে, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিক থেকেও বাঁদিকে গেলে ৩ মাথা মোড়ে রয়েছে ওই অভিষেক হার্ডওয়্যারের। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলবো যে কলকাতায় যত আপনারা দেখছেন নীল সাদা রং আছে, সমস্ত নীল সাদা রং ওই সাপ্লাই হতো ওখান থেকে। ওই অভিষেক হার্ডওয়্যারের যে বিল্ডিংটা এবং অভিষেক হার্ডওয়্যার কারা চালাতো ওটারও তদন্ত হওয়া দরকার। অভিষেকের ছত্রে ছত্রে দুর্নীতি, বহু ব্যবসা আছে যেটা এখনো আমরা হয়তো জানি না, বা বিদেশে ওনারা কিভাবে টাকা পাচার করেছেন সেটাও আমরা জানি না। সমস্ত কিছু সামনে আসা দরকার। অভিষেক যত চিটিংবাজি করেছে, এবং অভিষেকের পিসি, আমি আপনাদের বলে দিচ্ছি, যেটুকুন ওই সংবাদ মাধ্যমে দেখানো হয় না টালির চালার ডান দিক বাদিক আর পেছনে যত সম্পত্তি আছে, কোনোদিন আপনারা গিয়ে ওখানে খোঁজ নেবেন, দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রায় ১ বিঘে জমি দখল করে বসে আছেন ওই কালীঘাটের ওরকম একটা প্রাইম লোকেশনে। তো সেগুলো কোথা থেকে দখল করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ডান দিকেই দেখবেন একটা সাদা রঙের ঘোষ বিল্ডার্স এখনো চুনকাম করা আছে। ওই ঘোষ বিল্ডার্স মমতা বন্দ্যোপাধ্যায় কবে দখল করেছেন ওখানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলেই আপনারা জানতে পারবেন। কিভাবে পেছনের ওই যে টালিনালা অতি দুর্গন্ধময় ওই জায়গাটাও ছাড়েননি, ওখানটাও কিভাবে উনি দখল করেছেন, এইগুলো একটু জনগণকে আপনারাও একটু দেখান যে শুধুমাত্র ভাইপো নয়, পিসিটাও চোর। এবারে যে বিষয়টা উঠে আসছে যে হুম, পুরসভা থেকে নোটিশ গেছে অভিষেকের হুম, বিরুদ্ধে, হুম, অবৈধ সম্পত্তির বিরুদ্ধে, এবং এটা নিয়ে ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ একটি প্রেস কনফারেন্স করে। সেখানে ফিরহাদ হাকিম জানান যে এই নোটিশের ব্যাপারে তিনি কিছু জানতেন না, এইগুলো তার এখতিয়ারের বাইরে, এবং আইনের পথে চলবে। কি বোঝাতে চাইছেন উনি? আসলে হয়েছেটা কি, ১-১.৫ বছর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ একজন ববি হাকিমের বিরুদ্ধে মামলা করেছিলেন। বেচারা ববি হাকিম তখনও জানতেন না যে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেছে। পরে উনি জানতে পেরেছেন। এবং দেখুন, কারো বিরুদ্ধে দলের মধ্যেই যদি গোষ্ঠীদ্বন্দ্ব হয়, তাহলে হয় কি, দলের বিরুদ্ধে না মুখ খোলা যায় না, হুম। কিন্তু মানুষ টুক করে কাজটা করে দেয়। তো ববি হাকিমের যা করার উনি করে দিয়েছেন। এখন উনি ভাব ধরছেন আমি কিছুই জানি না। এখন কিছু তো করার নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যদি বলেন আমি এই কাগজটা দিয়েছি, তো দল থেকে ওনাকে সাসপেন্ড করে দেবে, দলের বিধায়ক পদ চলে যেতে পারে। এবার দল থেকে যদি বিধায়ক পদে চলে যায়, ওনার তো রাজনৈতিক গুরুত্ব কমে যাবে। এমনিতেই নামটা হচ্ছে ফিরহাদ হাকিম। তারপরে উনি যেসব কাণ্ড ঘটিয়েছেন, উনি তো এর আগে মিনি পাকিস্তান দেখিয়েছেন আমাদের প্রতিবেশী দেশের একজন সাংবাদিককে, ডন পত্রিকার সাংবাদিককে পাকিস্তানে। তারপরে উনি আশা করেছিলেন যে একদিন বাংলার ৫০% জনগণ উর্দুতে কথা বলবে। উনি বলেছেন যে যারা হিন্দু হয়ে জন্মেছে, মানে যারা মুসলমান নয়, তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। এসব বলার পর না বিজেপি তো ওনাকে নেবে না। তো বেচারা যাবেন কোথায়? রাগে, দুঃখে, ক্ষোভে যাই হোক ওনাকে থাকতে হবে তৃণমূলেই। তো তৃণমূলে থাকতেও হবে, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষতিটাও করতে হবে। ওর জন্য উনি এসব ভানটান ধরছেন। আজকে কলকাতার কাউন্সিলরদের কালীঘাটে ডেকেছেন তৃণমূল নেত্রী। কলকাতা পুরসভার চেয়ারপারসন মালা রায়ের বাড়িতেই চলবে এই বৈঠক। হুম। ভোটের এই ভরাডুবির পর এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো জয়ী প্রার্থীদের, কখনো হেরো প্রার্থীদের, কখনো কলকাতা পুরসভার মেয়র পরিষদদের, কখনো আবার সমস্ত কাউন্সিলরদের, এরপরে পঞ্চায়েতের লোকেদের ডেকে উনি দেখার চেষ্টা করছেন যে দলের মধ্যে ওনার কতটা জনপ্রিয়তা এখনো বিদ্যমান রয়েছে, এবং দেখার চেষ্টা করছেন কারা তৃণমূলের সঙ্গে আছে আর কারা তৃণমূলের সঙ্গে নেই। যারাই আসবে না তাদের ধরে নিতে হবে তৃণমূলে তারা নেই। আবার ওদেরকে ফোন করে করে একবার, মমতা বন্দ্যোপাধ্যায় এখন দলের নেতাকর্মীদের পায়ে ধরছেন, ছেড়ে যাস না বাবা, আমার খুব দুর্দিন এসেছে। এই পায়ে ধরাধরি দীর্ঘদিন চলবে না। খুব দ্রুতই উনি বুঝতে পারবেন যে ওনার পায়ের তলার মাটি ফাঁকা হয়ে গেছে। এখন কিছু লোক ওই লোক দেখানোর জন্য, বা এতদিন তো দলের হয়ে করিকম্মে খেয়েছি, হঠাৎ করে দিদি ডাকছেন যাব না, মানে ওই নুন খেলে গুণ গাইতে হয় এর মতো ব্যাপার। ওরা একটু দুঃখ কষ্ট নিয়েও যাচ্ছেন, কিন্তু ওনাদের শরীরটা যাচ্ছে, মনটা কিন্তু পদ্ম ফুলে আটকে আছে। ওনারা ভাবছেন কতক্ষণ বিজেপি দরজা খুলবে আর কতক্ষণে ওনারা আর কি বিজেপির মধ্যে ঢোকার চেষ্টা করবেন। যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কিন্তু ওদের মন কিন্তু মুরলীধর সেনে বা সল্টলেকের অফিসে পড়ে আছে। ওরা ভাবছে যে কতক্ষণে আমাদের ডাক পড়বে, ডাক পড়লেই দৌড় দেবে। আগে আমরা দেখতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকতেন আর বিজেপির ওই মিছিল থেকে হাঁটতে হাঁটতে সোজা তৃণমূলের পার্টি অফিসে ঢুকে যেত। এখন খেলাটা উল্টো হয়ে গেছে। আসলে হয় কি, সবাই উন্নয়নের জোয়ারে গা ভাসাতে চায়। তো এখন উন্নয়ন তো মমতার দিদির ওই টালিনালার দিক থেকে বইছে না, এখন উন্নয়ন মুরলীধর সেন লেনের দিকে বইছে আর কি। তো এখন সবাই ওদিকে যেতে চাইছে। এই জন্য কিছু কিছু লোক যাচ্ছেন, কিন্তু আপনি দেখবেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, দেখবেন অনেকেই ওখানে উপস্থিত হবে না। যেরকম জয়ী বিধায়করা উপস্থিত হয়নি, সিআইসিরা উপস্থিত হয়নি, হেরোদের ডেকেছিলেন, হেরোদের মধ্যেও অনেকে যায়নি, অনেকে বিধানসভায় যাচ্ছে না। এই যে কালকে দেখলাম কুণাল ঘোষ হঠাৎ করে চিৎকার চেঁচামেচি করছিলেন বিধানসভার বাইরে।
ওখানেও তো দেখলাম অনেকে আসেননি। সর্বসাকুল্যে 43 জন হয়েছিলেন, তার মধ্যেও রোদের মধ্যে 23 জন বসেছিলেন। খুব গরম না? আমাদেরও তো কষ্ট হচ্ছে, ওদেরও তো কষ্ট হয়। এই গরম টরমের বাহানা দিয়ে অনেকে যাবেন না। অনেকে বলবেন, "দিদি আমার বাড়িতে অত্যাচার হচ্ছে।" অনেকে বলবে, "দিদি এফআইআর এর নোটিশ এসছে, এখন কোয়াশ করাতে যাচ্ছে।" এইসব বলে সব মমতাকে ঢপ দিচ্ছে। কেউ নেই মমতার সাথে। এই যে মেয়র পরিষদের বৈঠকের কথা বললেন, গত হুম, সোমবার কালীঘাটের বাড়িতে হুম, হুম। সেই বৈঠক ডাকা হয়। সেখানেও তো দেখা গেছে যে গড় হাজির ছিলেন দেবাশিস কুমার, তারক সিং সহ আরো 4 জন মেয়র হ্যাঁ, পরিষদ। ছিলেন তো। এবং তাদের মধ্যে অনেকেও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে, "এই খারাপ সময়ে দল আমাদের পাশে নেই মানসিকভাবে, শারীরিকভাবে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যখন এফআইআর হচ্ছে, তো তৃণমূল কংগ্রেসের তো একটা লিগ্যাল সেল আছে। বড়, বড় বিশাল, বিশাল আইনজীবী আছে। আপনারা দেখেছেন না টিভি 9 এর ওই ইন্টারভিউ দিতে, দিতে আ একজন সাংসদ হঠাৎ এরকম এঁকে বেঁকে গেছিলেন। তারপর কেমন বাজে, বাজে শব্দ হলো। তো উনিও তো দেখলাম বিরাট বড় উকিল হওয়া সত্ত্বেও একটাও মামলা তৃণমূলকে জেতাতে পারেননি। সবাই চাইছে ওনাদের মতো উকিল এই খারাপ সিচুয়েশনে যখন এফআইআর হচ্ছে এফআইআরটা কোয়াশ করার জন্য তাদের হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র অভিষেককে বাঁচান। দেখুন অভিষেকের জন্য বড়, বড় আইনজীবী কালকে আদালতে চলে গেলেন। কিন্তু দলে তো এখন এটা তো সত্যি অনেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এতদিন তারা তোলা তুলেছেন, যাবে কোথায়? মানুষজন সব এফআইআর করছে। হাজার, হাজার এফআইআর হচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীদের নামে। তো তারা চাইছে যে এই এফআইআরটাকে আটকানোর জন্য দলের লিগ্যাল সেল সাপোর্ট করুক, মমতা বন্দ্যোপাধ্যায় সাপোর্ট করুক। এত বছর কাটমানি দিয়েছি, কিছু তো ফেরত আসবে। আমরা যেমন সরকারকে ট্যাক্স দিই, আমরা আশা করি সরকার আমাদেরকে কিছু পরিষেবা ফেরত দেবে। বিভিন্ন রকম সময় দেয়, প্রত্যেক সরকার দেয়। তো এরাও আশা করছেন যে ওই কাটমানির টাকা ফেরত আসবে সাহায্য রূপে। কিন্তু হচ্ছে না। এইজন্য তারা আর ভেবেছেন যে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে লাভ নেই। দল করলে আরো এফআইআর হবে, অ্যারেস্ট হতে হবে, দরকার নেই, তার থেকে চুপ করে বসে যাই। নয় তারা রাজনীতি ছেড়ে দেবেন, নয় বিজেপিতে ঢোকার চেষ্টা করবেন। এই আজকেও যে বৈঠক হবে সেখানেও দেখবেন অনেকেই গরহাজির থাকবেন। অপরদিকে আমরা দেখছি যে ইতিমধ্যে হুম, হুম, সোনা পাপ্পু এবং শান্তনু সিনহা হুম। বিশ্বাস তারা গ্রেফতার হয়েছেন। কিন্তু গ্রেফতার হওয়ার পরেও তাদের রেহাই নেই। সোনা পাপ্পুর যে মামলা, সেই তদন্তে আবার শান্তনু সিনহা বিশ্বাসের কান্দির বাড়িতে ইডি হানা দিয়েছে। আমি তো দেখলাম যে সেখানে পুলিশ ঢুকেছে, তালা-টালা ভেঙে দিয়েছে। কিন্তু ওই বাড়িটা দেখেছেন? মনে হচ্ছে যেন রাজপ্রাসাদ। এত বড় রাজপ্রাসাদ, একটা সাব ইন্সপেক্টর থেকে প্রমোটই হতে ডেপুটি কমিশনার অফ পুলিশ হওয়া ব্যক্তি কত টাকা বেতন পায় যে এরকম কয়েকশো কোটি টাকা দিয়ে রাজপ্রাসাদ করে? শুধু এটাই না, আর তো অনেকগুলো তার বাড়ি আছে, সম্পত্তি আছে। এই সোনা পাপ্পু থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি ভাঙা যাবে। আপনি দেখুন সন্দীপ ঘোষের বাড়িতেও নোটিশ গেছে, ওর বাড়িও ভাঙা যাবে। এই সোনা পাপ্পু সবে তো ধরা হয়েছে। এখনো তো এদের কাস্টোডিয়াল ইনকোয়ারি চলছে, সব ঠিক আছে। কিন্তু এখনো কিন্তু এরা অভিযুক্ত হিসেবেই আছে। এরপর এরা দোষী সাব্যস্ত হবে। বহু বছর এদের জেল খাটতে হবে। এমনিতেই ইডি যাদের ধরে কম বেশি ২-৩ বছর তাদের জেল খাটতেই হয়। ইডি এত বেশি প্রমাণ আ তার পক্ষে দেয়, অভিযোগের পক্ষে। তো আমার মনে হয় ২-৩ বছর তো এদের জেলে থাকতেই হবে এবং প্রত্যেকে এরা দোষী সাব্যস্ত হবে। কারণ এখন তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নেই যে অনেক কিছু ভাবতে হবে বিজেপিকে। একটা রাজনীতির ইকুয়েশন থাকে অনেক সময়, যার জন্য আ ভোটের আগে পরে অনেক কিছু ভাবতে হয়। এখন ডবল ইঞ্জিন সরকার। ডবল স্পিডে দুষ্কৃতীদের ধরা হবে, দুষ্কৃতীদের দোষী সাব্যস্তও করা হবে ডবল স্পিডে। আপনি মিলিয়ে নেবেন অভিষেক থেকে শুরু করে, শান্তনু সিনহা বিশ্বাস থেকে শুরু করে, সোনা পাপ্পু থেকে শুরু করে, সন্দীপ ঘোষ পর্যন্ত। কেউ ছাড় পাবে না। প্রত্যেককে জেল খাটতে হবে। এমনকি সোনা পাপ্পুকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেই সময় তিনি লেনদেন সম্পর্কিত বেশ কিছু হুম। তথ্যর কথা বলেন এবং একটি একাধিক সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করার পাশাপাশি সেই সমস্ত টাকা বহু প্রভাবশালীদের কাছেও পৌঁছে গিয়েছে বলে তার থেকে জানা যায়। হবেই তো। সোনা পাপ্পু থেকে দেবাশিস কুমারের কাছে টাকা যাবে, দেবাশিস কুমারের থেকে ভাইপোর কাছে বা পিসির কাছে টাকা যাবে। এইভাবেই তো গোটা চেইন সিস্টেমটা, ইকোসিস্টেমটা কাজ করতো। এই সোনা পাপ্পুরা হচ্ছে কালেকশন এজেন্ট। এরপর কালেকশন এজেন্টের মাথায় রয়েছে হচ্ছে ডিস্ট্রিবিউটর। তারপরে হচ্ছে সুপার স্টকিস্ট। যেরকম ব্যবসায় হয় এরাও তাই। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ওই কারখানা যেখানে সমস্ত টাকাগুলো পৌঁছে যায় বা মূল কোম্পানি। তো সোনা পাপ্পু তো শুধুমাত্র ব্যবসা থেকে টাকা তুলতো এরকমটা নয়, বিল্ডিং থেকে টাকা তুলতো, নানান জায়গা থেকে টাকা তুলতো। স্বাভাবিকভাবে ও তো জানে গোটা সিস্টেমটা যে কাকে টাকা দেওয়া হতো, তার সাহেব আবার কোন সাহেবের কাছে টাকা পৌঁছে দিত। সোনা পাপ্পুর কাছ থেকে অনেক কিছু পাওয়া যাবে। আর আমার মনে হয় শান্তনু সিনহা বিশ্বাসকে ইন্টারোগেট করলেও অনেক কিছু পাওয়া যাবে। তার কারণ হচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস সেই ব্যক্তি
যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক কিছুতে সাহায্য করেছে, তাদের দুর্নীতিতে সাহায্য করেছে, তাদের বাড়িতে এরা যখন অন্যান্য জমিগুলো দখল করছিলেন মমতা, অভিষেক এবং মমতার পরিবারের সদস্যরা, তখন তাদেরকে সহযোগিতা করেছে, অনেককে ফলস কেস দিয়েছে বিরোধী বিজেপি কর্মীদের বিশেষ করে। তো এইসব কিছু এদের জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু জানা যাবে, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রেই নয় যে বিজেপিদের বা অন্যান্য বিরোধী দলের কিভাবে অপ্রেস করা হতো তাদের, পাশাপাশি তৃণমূল কোন ইকোসিস্টেম বা কোন জাদু বলে এরা পয়সা তৈরি করে, রীতিমতো টাকা ছাপায় বলা যেতে পারে, সেই সব এই সোনাপপ্পুদের, এরকম সোনাপপ্পু পাড়ায় পাড়ায় আছে। এই বিধান বিশ্বাস আমার এলাকার থেকে শুরু করে দমদমে হরিন্দর সিং থেকে শুরু করে এই ভোটের পরও তারা এখনো ভয় দেখিয়ে যাচ্ছেন মানুষকে। এদের প্রত্যেককে জেলে পোড়া উচিত। পশ্চিমবঙ্গে আমি শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে করজোরে মানে আবেদন করব, এখনো তো কারা দপ্তর আপনার হাতে রয়েছে, আপনি 3-4টে আরো মাল্টি স্টোরিড কারাগার তৈরি করুন। কারণ পশ্চিমবঙ্গে দেখা যাবে হয়তো 50,000, 1 লাখ এরকম তৃণমূল, এই সংখ্যায় হয়তো তৃণমূলকে অ্যারেস্ট করা হতে পারে। আপনি দয়া করে 3-4টে মাল্টি স্টোরিড কারাগার তৈরি করুন, যেখান থেকে পালানোর কোনো উপায় থাকবে না, ঝাঁপ দিলে সোজা নিচে। ওই আপনি যেমন বলেন সকালে জমা বিকেলে খরচা, ওরকম ব্যাপার আর কি। কারণ পশ্চিমবঙ্গে যে কটা কারাগার আছে এদের মানে ঠুসে দিলেও আর কি, ভর্তি করে দিলেও সেখানে এদের রাখা যাবে না, এত বেশি এদেরকে ধরা দরকার। সকলেই তো চোর। এই যে কানগুলো ধরে টানা হচ্ছে, এর ফলে কি মূল মাথাটা উঠে আসতে চলেছে? ওই কপাল অব্দি তো পৌঁছে গেছে, কপাল অব্দি পৌঁছে গেছে, এবার একদম মূল মাথা বা ব্রেইন যেটা আছে তার অব্দি তো অবশ্যই পৌঁছে যাবে। আসলে আমি একদম নাম করেই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ ফ্রেম করাটা একটু তুলনামূলক মুশকিল আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম একটা বিতর্কিত কথা বলেছেন এই সমস্ত কেসে যদি ইয়ে করেন, এইগুলো খুব বেশি আদালতের ইয়েতে গ্রাহ্য হবে না, বা এইগুলোতে তাকে জেল হেফাজত করানোটা মুশকিল। একমাত্র একটা দুটো কেসে মমতা ফাঁসতে পারেন, তার মধ্যে অন্যতম হচ্ছে আরজিকর, কারণ ওখানে ওনার নিজস্ব স্বীকারোক্তি আছে। 15ই আগস্ট রাতে ওনারা তো রাত্রিবেলা স্বাধীনতা পালন করেন, তো সেই 15 আগস্টের মঞ্চে উনি নিজে স্বীকারোক্তি অ্যাভেলেবল রয়েছে যে উনি বলছেন আমি নিজে পুলিশকে 50 বার ফোন করেছিলাম। যেহেতু ওনার স্বীকারোক্তি আছে সেই ক্ষেত্রে, এবং এটা একটা রেপ অ্যান্ড মার্ডারের কেস, এখানে যে প্রাইম কনস্পিরেটর হবে সেক্ষেত্রে দেখা যাবে যে তার মিনিমাম যাবজ্জীবন হবে। এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসে একমাত্র সব থেকে বাজে ফাঁসতে পারেন। এছাড়াও আরেকটা জটিল বিষয় আছে যে তৃণমূল কংগ্রেসের ফান্ড কোথা কোথা থেকে আসে, এনআইএ যদি সঠিকভাবে তদন্ত করে সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসতে পারেন। কিন্তু ওখানে একটা লুপহোল এটা রয়েছে যে সেক্ষেত্রে তো তিনি নিজের অ্যাকাউন্টে নেননি, দলের অ্যাকাউন্টে এসছে, তিনি যদি বলে দেন যে এইটা আমার মাধ্যমে আসেনি, দলের অন্য কোনো নেতার মাধ্যমে এসেছে, তাহলে সেখানে বেঁচে যেতে পারেন। এই আরজিকর একমাত্র মামলা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাইম কনস্পিরেটর হিসেবে তার ভয়ঙ্কর সাজা হতে পারে। আমি মাননীয় শুভেন্দু অধিকারীকে আবেদন করব, যেহেতু আপনি গোটা বিষয়টা দেখছেন, আপনি তদন্তের নির্দেশ দিয়েছেন, আপনি কিন্তু গোটা প্রক্রিয়ার উপরে নজর রাখুন। কারণ আমরা সিবিআই এর কাছেও এই মামলাটা গিয়ে সীমা পাহুজা যেভাবে তদন্ত করেছেন আমরা সেটাতে স্যাটিসফাইড হইনি, এবং আপনি নিজেও হননি। স্বাভাবিকভাবে আপনি যদি মাঝে মধ্যে তদন্তের উপরে নজর রাখেন তাহলে আপনার ক্ষেত্রেও এটা আমরা জনগণ আপনাদের কাছেই তো আশা করতে পারি, কারণ সরকারের কাছেই আমরা আশা করছি যে একমাত্র এই নতুন সরকার অভয়ার মাকে বিচার দিতে পারবে, অভয়ার অতৃপ্ত আত্মা শান্তি পাবে। তো আমি মনে করি এইবার একটা কমিশন যেটা উনি ইয়ে করেছেন, এবার নিশ্চয়ই অভয়ার একটা বিচার অবশ্যই হবে। এই যে সীমা পাহুজার কথা বললেন, যিনি সিবিআই আধিকারিক, এবং ভিডিও ডিলিট করার জন্য তিনি সেই সময় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। তো সিবিআই এর এখানে ভূমিকা নিয়েও তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আসলে সিবিআই এর অফিসাররা না অনেক জায়গা থেকে ডেপুটেশনে আসেন, ইডির ক্ষেত্রেও তাই। এই ডেপুটেশনে আসা অফিসারদের ক্ষেত্রে আবার অনেক রকমের বিষয় আশায় উঠে আসে, এবং পশ্চিমবঙ্গে আমরা অদ্ভুতভাবে দেখেছি যারা সিবিআই এর অফিসার আছেন তারা এ রাজ্যে তো থাকেন, আমি জানি না কি কারণে তারা কম্প্রোমাইজ হয়ে যান। এই কম্প্রোমাইজ হয়ে যাওয়ার অভিযোগ তো সিবিআই এর বিরুদ্ধে দীর্ঘদিনে, যার জন্য দেখবেন অনেক সময় ইডিকে অনেকগুলো কেস দেওয়া হয়েছে, সিবিআই হয়তো সলভ করতে পারেনি। অনেক সিনিয়র সাংবাদিকরা বলছেন যে সিবিআই কে আমরা যে উচ্চতার সঙ্গে দেখি, সিবিআই কে ভাবি বিরাট কিছু, সিবিআই আসলে বিরাট কিছু না, অনেক সময় কেজড প্যারট বলা হয়েছে। কিন্তু এটা ঠিক যদি কোনো অফিসার মনে করে তদন্ত ঠিকঠাক ভাবে করবে তাহলে সে করতে পারে। এবার সীমা পাহুজা কি কারণে কম্প্রোমাইজড হয়ে গেছিলেন, আদৌ কম্প্রোমাইজ ছিলেন কিনা বাকিটা গুজব, এগুলো তদন্তের আপেক্ষিক বিষয়, আমার সঠিক এ বিষয়ে জানা নেই। তবে সাধারণ মানুষ হিসেবে বা একজন পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে বা সাংবাদিক হিসেবে অবশ্যই বলবো যে আমরা সিবিআই এর উপরে যতটা ভরসা রেখেছিলাম সিবিআই কিন্তু সেটা করতে পারেনি। কারণ পুলিশ আর সিবিআই এর ইনভেস্টিগেশন থিওরিটা একটু আলাদা। পুলিশ কি করে, অভিযোগ আসলে
ফটাফট একজনকে তুলে নেয়, আটক বা গ্রেফতার করে নেয়, গ্রেফতার করে তাকে জিজ্ঞাসাবাদ করে, তারপর থেকে যা পাওয়া যায় সেটা চার্জশিটে লিখে দেয়, ওটুকু লিখে আদালতে পাঠিয়ে যায়, ভার্মে যাও, আদালতে যা ঠিক হবে, আদালতে যদি বিচার হয় হবে, না হবে না হবে, পুলিশের কিছু যায় আসে না। কিন্তু সিবিআই কি করে, সিবিআই অ্যারেস্ট পলিসিতে যায় না। সিবিআই যেটা করে সেটা হচ্ছে যে প্রথমে তারা কালেক্ট করে এভিডেন্স গুলো, সেই এভিডেন্স গুলোকে অ্যানালাইজ করে, বোঝার চেষ্টা করে, দীর্ঘ এভিডেন্স কালেক্ট করা হয়, সমস্ত কিছু বুঝে তারপর যে অভিযুক্ত থাকে তাকে ডাকে। সবসময় কিন্তু গ্রেফতার করার দিকে তারা এগোয় না, বা প্রয়োজন হলে পরে কাস্টোডিয়াল ইনকোয়ারি তারা করে। কিন্তু পদ্ধতি যাই হোক, মানুষ তো চাইবে যে তদন্তটা ঠিকভাবে হোক, এবং এখানে তো অনেকগুলো ক্লু ছিল। যেমন হচ্ছে ধরুন, বডিটা তাড়াতাড়ি কেন পোড়ানো হলো, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো কিন্তু তাকেও কাস্টাডিতে নেওয়া হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বারংবার পুলিশকে ফোন করেছিলাম, তাকে তো একবারও ইনকোয়ারির জন্য ডাকা হলো না। ফলে এই প্রশ্নগুলো রয়েছে যেগুলো সিবিআই আমাদের এখনো সঠিকভাবে জবাব দিতে পারেনি। এখন দেখা যাক, সিবিআই এর তো বিষয়টা তো ইতি হয়ে গেছে, এখন নতুন সরকার যেভাবে তদন্তের নির্দেশ দিয়েছেন, কমিশন কি করে, আমাদের নজর থাকবে সেদিকে। আমি যেটা জিজ্ঞাসা করব, উত্তর দমদম পৌরসভাতে যেখানে সঠিক সময় বেতন না মেলার জন্য তারা রীতিমতন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ জানাচ্ছেন। দেখো, উত্তর দমদম পৌরসভার যদি ভৌগোলিক অবস্থা বুঝতে হয়, তাহলে এখানকার আহ, আমাদের উত্তর দমদম পৌরসভা হচ্ছে বিরাটি, দুর্গানগর অ্যাপারেন্টলি নিয়ে অবস্থিত। জায়গাটা না অনেক পিছিয়ে পড়া জায়গা ছিল। এবার যখন 2011-তে শাসক দলের পরিবর্তন হলো, তারপর এখানে তো উত্তর দমদম পৌরসভায় এটা বাম দুর্গ ছিল, সেই বাম দুর্গটা সরিয়ে তৃণমূল এখানে ক্ষমতায় এলো। তো আমাদের অনেক আশা ছিল যে এখানে একটা ভালো কাজ হবে, এখানে পরিবর্তন যখন হয়েছিল তখন আমরা অনেক আশা নিয়েছিলাম। কিন্তু আমরা কি দেখলাম, এখানে বিধান বিশ্বাসের নেতৃত্বে, এবং ওপারে বিশোরপাড়ার দিকে, ওটা উত্তর দমদমের মধ্যে পড়ে, তো সেখানে বলু বলে একজন আছেন আর কি, সাধন ঘোষের ছেলে, এরা সব না ধীরে ধীরে মস্তান হয়ে উঠলেন। এক একজনের গায়ে যদি সোনা দেখো তুমি অবাক হয়ে যাবে। বিধান বিশ্বাসের গায়ে 150-200 গ্রামের বেশি সোনা, হ্যাঁ, কিংবা হয়তো তার বেশি হতে পারে, আমি তো কখনো ওজন করে দেখিনি। 500 গ্রামও লোকে বলে নাকি, 500 গ্রাম, কেউ কেউ বলে 1 কিলো অব্দি নাকি সোনা পড়ে। আমি নিজের চোখে দেখেছি যে বাপ্পি লাহিড়ী ওনাকে দেখলে রীতিমতো আর কি দুঃখ পাবে যে আমি ওনার থেকে কম সোনা পড়ি আর কি, প্রয়াত বাপ্পি লাহিড়ীর কথা বলছি। তো এরা এক একজন তোলাবাজ হয়ে উঠেছে। এক একজনের কেউ কেউ বলে নাকি বিধান বিশ্বাসের 500-600 কোটি টাকার সম্পত্তি। তো এরকম ভাবেই এই পৌরসভাটা চলছে, পুরোটা না দুর্বৃত্তায়ন হয়ে গেছে। আপনি যদি উত্তর দমদমে খোঁজ নিয়ে দেখেন, উত্তর দমদমে যতগুলো ফ্ল্যাট হচ্ছে, প্রথমত এখানে ফ্ল্যাটগুলোকে ইচ্ছাকৃত পারমিশন ডিলে করা হয়, তার বিনিময়ে কি করা হয়, তোলা তোলা হয়। এখানে পৌরসভা শুধুমাত্র তোলা তোলার একটা আঁতুড় ঘরে পরিণত হয়েছে। এরা মানুষকে বেতন দেবে কি? বেতন দেবে তখন যখন পৌরসভার টাকা থাকে। এরা পৌরসভার সব টাকা আত্মসাৎ করে নিয়েছে। আমি এখানকার বিধায়ক যিনি হয়েছেন, শ্রী সৌরভ শিকদার, আমি তাকে অনুরোধ করব যে দয়া করে এই পৌরসভাটাকে ডিসলভ করে দিন। কারণ আপনারা যদি রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনারা বলছেন যে এখানে আপনারা পৌরসভাগুলোকে চলতে দেবেন, অসুবিধা হবে না, যেমন ভাবে চলছে, মানুষ আমাদের ভোট দিয়েছে যাতে আমরা মানুষের কথা হবে, এইসব দেখুন রাজনৈতিক সৌজন্যের কথা বললে তৃণমূল কংগ্রেস কিন্তু নিজের ওদের যে রাজনৈতিক চরিত্র তার বাইরে বেরোবে না। ওরা জানে যে আর 1-1.5 বছর আমাদের হাতে ক্ষমতা আছে, তো ওরা কিন্তু সেই লুটতরাজ চালিয়েই যাবে। কারণ জানে 1 বছর পর আমাদের হেরেই যেতে হবে, তো 1 বছর যা করে কমে খেয়ে ছেড়ে ছুড়ে দে বা করে কমে খয়ে নি, এরকম ওদের মেন্টালিটি। ইমিডিয়েট এই পৌরসভায় প্রশাসক বসিয়ে দিয়ে যতগুলো দুর্নীতি হয়েছে সমস্ত তদন্ত করা দরকার। কারণ পৌরসভার কাউন্সিলররা, পৌরসভার পৌর প্রধানরা এর আগের পূর্ববর্তী বোর্ডে তারা শুধুমাত্র নিজেদের ছেলে মেয়েকে এখানে চাকরি করে দিয়েছে। ওইগুলোর তদন্ত হোক, নিয়োগ দুর্নীতিতে তাদেরও নাম আছে, সবগুলো ভালোভাবে তদন্ত হোক। এবং বিধান বিশ্বাস এখানে যে কতগুলো মাছের ভেড়ি কিভাবে করেছেন, তার সাম্রাজ্য কিভাবে গড়ে তুলেছেন, এবং আরো অনেকে আছেন, দীপক বোস আছেন, আরো যতগুলো কাউন্সিলর এখানে, দীপক বোসের স্ত্রী এখানে কাউন্সিলর, কিন্তু উনিই চালান। তো এদের বিরুদ্ধে কি করে এত এদের সম্পত্তি হলো, এর তদন্ত করা দরকার। পুরসভার যে অস্থায়ী কর্মীরা তারা বলছে 1 থেকে 30-এর মধ্যে ওনাদের যখন ইচ্ছা তখন তারা মাইনে দিচ্ছে, কোনো ফিক্স কোনো ডেট নেই, এমনকি 5 বছরে 1 পয়সাও তাদের বেতন বাড়েনি। এবং বিধান বিশ্বাস, যার কথা কিছুক্ষণ আগে বললেন, চেয়ারম্যান বিধান বিশ্বাসের তরফ থেকেও কোনো সদুত্তর তারা পাননি। সদুত্তর পাবে কি করে, ওটাই তো বলছি। এরা পৌরসভার কর্মীদের দিয়ে, এদের মেন্টালিটি হচ্ছে যে এক এক ডিপার্টমেন্টে তো এক এক ধরনের কর্মী হয়, এরা ডিপার্টমেন্টের কর্মীদেরকে দিয়ে ভোটের আগে ঝান্ডা বাঁধিয়েছেন। একটা ডিপার্টমেন্টের কর্মীকে সেই ডিপার্টমেন্টেরই কাজ করতে হবে, কিন্তু এখানে ওইসব হয় না। এখানে যে কোনো ডিপার্টমেন্টের লোককে দিয়ে যা খুশি করানো হয়, আর দিনের শেষে বেতন দেওয়া হয় না। বেতন দেবে কি করে? পৌরসভার ট্যাক্স কালেকশনের থেকে এদের মতলব বেশি হচ্ছে কি করে ওরা
তোলাতে আদায় করবে। তো এইসব করতে গিয়ে ওরা ট্যাক্স দিতে পারছে না। এই পৌরসভা এমনিতেই পিছিয়ে পড়া পৌরসভা ছিল। যেমন সাউথ দমদম, দমদম অনেকটা এগিয়ে থাকা পৌরসভা ট্যাক্স কালেকশনের দিক থেকে বা পরিষেবা দেওয়ার দিক থেকে। 2011 সালের পর এরা যখন ক্ষমতায় এলেন কোনোদিন পৌরসভাটাকে ডেভেলপ করার চেষ্টাই করেননি। পৌরসভার আয় বৃদ্ধি করার চেষ্টাই করেননি। বিধান বিশ্বাস সহ তার যত সাগরেদ কাউন্সিলররা আছে প্রত্যেকে এখানে শুধুমাত্র তাদের একটাই উদ্দেশ্য, কিভাবে তোলা তুলবো। উত্তর দমদম তোলার একটা আখড়া হয়ে গেছে। যে বিধান বিশ্বাসের কথা বলছিলাম, ওনাকে তো মেছো বিধান বলা হয়। উনি নাকি 50-60টার উপরে ভেরি ওনার রয়েছে, মানে বড় বড় পুকুর ওনার রয়েছে। তো উনি ব্যক্তিগত কাজ কখন করবেন আর পৌরসভার কাজ কখন করবেন? রাজনৈতিক সৌজন্য অনেক হয়েছে। আমি মনে করি এখন এই যে লোকজনকে যে টাকা দিচ্ছে না, তাহলে টাকাটা তো নিশ্চয়ই আছে, পৌরসভার তো বরাদ্দ থাকে, রাজ্য সরকার তো তাদের বরাদ্দ দেয়, কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পে বরাদ্দ দেয়, পৌরসভার নিজস্ব ট্যাক্স কালেকশন হয় বিল্ডিং থেকে শুরু করে সমস্ত জিনিস থেকে। তাহলে এই ট্যাক্সের টাকাগুলো যাচ্ছে কোথায়? কারা খেয়ে নিচ্ছে? আর যদি ক্ষমতা না থাকে এদের পৌরসভার লোকেদের পয়সা দেওয়ার বা তাদের বেতন দেওয়ার, তাহলে আমি বলবো তারা ছেড়ে দিক কি। এখন তো আমি সৌরভ শিকদারকে বলবো যে আপনি দয়া করে, রাজনৈতিক সৌজন্য অনেক হয়েছে, মানুষের কথা ভেবে এই বোর্ডের উপরে আপনি প্রশাসক বসিয়ে দিন। দরকার নেই এইসব চোর চিটিংবাজকে আরো কয়েক মানে মাস এখন সামনে যেটা রয়েছে তাদেরকে পয়সা করে কমে খাওয়ার একটা রাস্তা করে দেওয়া। একটু অন্য প্রসঙ্গে হুম। শেষ দুটো প্রশ্ন করব। হ্যাঁ। 2021 সালে যখন ভোটের রেজাল্ট আউট হয়, তারপরে পোস্ট পোল ভায়োলেন্স যেটা শুরু হয়ে যায়, সেই সময় পরমব্রত চট্টোপাধ্যায় একটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে আজ বিশ্ব রগরানি দিবস হিসেবে ঘোষিত হোক, এবং সেখানে কমেন্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়, সেখানে লিখেছিলেন হোক হোক। তো সেই নিয়ে এখন 2026-এ এসে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন এক আইনজীবী। বিষয়টাকে কিভাবে দেখছেন? না, খুব ভালো হয়েছে। আমি পরমব্রতর বক্তব্য শুনেছি। হুম। উনি বলছেন যে সেই সময় দিলীপ ঘোষ বলেছিলেন যে যারা দল বদল করছে তাদের রগড়ে দেওয়া হোক। দিলীপ ঘোষ তো কোনো খারাপ কথা বলেননি যে যারা দল বদল করছে তাদের রগড়ে দেওয়া হোক। কিন্তু তখন যারা দল বদল করেনি, যারা দীর্ঘদিন ধরে বিজেপি করেছে, এমন মানুষকেই দোসরা মে রগড়ে দিয়েছিল, খুন করেছিল। মহিলাদের সঙ্গে যা হয়েছে আমরা তো সব শুনেইছি। তো এই যে সেই সময় বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, মহিলাদের ইজ্জত লুট করে নেওয়া হচ্ছে, পুরুষদের খুন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেখানে না ওই পরমব্রতর বক্তব্যটা মনে হয়েছে তিনি যেন মজা নিচ্ছেন। তো ওই রুদ্ররাজ আজকে পাশে বসিয়ে তাদের ইয়ে করেছেন, সেখানে মানুষ একটু ক্ষুব্ধ হয়েছেন যে এত তাড়াতাড়ি কেন পরমব্রতদের ক্ষমা করে দেওয়া হলো। পরমব্রতরা সিপিএম এর সময় সিপিএম ছিলেন, তৃণমূলের সময় তৃণমূল, আজকে বিজেপি সাজার চেষ্টা করছেন। উনি বলেছিলেন যে রুদ্র আমার ক্লাসে পড়ে না। আরে রুদ্র তো দীর্ঘদিন বিরোধী আসনে বসে মার খেয়ে ব্যবসা বাণিজ্য হারিয়ে তার সিনেমা সে পায়নি, ভোটের সময় কালো হয়ে গেছে দুবার, এত যন্ত্রণা সহ্য করে বিজেপিতে থেকে আজকে জায়গাটা অ্যাচিভ করেছে। কিন্তু এই পরমব্রত তো এখন দুদিন যায়নি। সিপিএম এর পরমব্রত, তৃণমূলের পরমব্রত, এখন আমরা দেখবো গেরুয়া পরমব্রত। তো পরমব্রতর আমি বলবো রুদ্রও যে পাশে বসিয়েছে পরমব্রতর, তাতে রুদ্রর হয়তো ক্লাস কমে গেছে। রুদ্র অনেক হাই প্রোফাইল মানুষ, কদিন পরে হয়তো আমরা হতে পারে যে আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে পারি। এবং যে মানুষের মৃত্যুতে মজা নিতে পারে তার ক্লাস তো ছেড়ে দিন, তাকে আমরা পশু বা কুকুরও মনে করব না, কারণ কুকুরও স্বামী ভক্ত হয়। যে রুটি দেয় একদিন, তার দিন 10 দিন তাকে দেখে লেজ নেয় বা তাকে ভালোবাসে, সবসময় মালিক বদল করে। এরা হায়না না অন্য কোনো জীবজন্তু, না এখন ওই ককরোচ জনতা পার্টি উঠেছে না, তো এই ককরোচ জনতা পার্টি এরা মনে হয় ককরোচ টকরোচ হবে। এদেরকে আমি মনুষ্যের তরই মনে করি না। এরা মানে একদম খারাপ জীবজন্তু টাইপের এরা হচ্ছে মানুষ। হ্যাঁ, আপনি যে ককরোচ জনতা পার্টির কথা বললেন সেটা নিয়েই বলবো। এখন জেন জিরা খুব আকৃষ্ট হচ্ছে এই ককরোচ জনতা পার্টির প্রতি। মানে 3-4 দিনে প্রায় 20 মিলিয়ন এখন ফলোয়ার্স হয়ে গিয়েছে ইনস্টাগ্রামে। মানে জেনজি বলা কিভাবে হচ্ছে, ব্যাখ্যা কিন্তু করবেন আমার মনে হয় না বিষয়টা? জেনজিরা বেশি, কারণ সবার আগে আমরা দেখেছিলাম মহুয়া কোথা থেকে জেনজি হলেন আমি জানি না। এবং আরেকজন যিনি পূর্ব ক্রিকেটার এবং তৃণমূলের সাংসদ কীর্তি আজাদ, এবার যদি 50 বছরের বুড়ো বুড়িরাও যদি জেনজি হয়, তাহলে আমি ঠিক জেনজির মানেটা আমি বুঝতে পারছি না যে কি জেনজি আর কি। তো আমি তো দেখছি যে বেশিরভাগ বিরোধী যারা আছেন আর কি, যারা ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করেন না বা যারা হিন্দুত্বকে পছন্দ করেন না, এরকম মানুষরাই ওর প্রতি আকৃষ্ট হচ্ছেন। তো আমার মনে হয় কোথাও না কোথাও আম আদমি পার্টি বা ধ্রুব রাঠির মতন ব্লগার এবং একটা ডিপ স্টেটের, এটা হচ্ছে একটা সম্মিলিত প্রয়াস যে নরেন্দ্র মোদী সরকার বিরুদ্ধে একটা
একটা মাহল তৈরি করো, একটা ন্যারেটিভ তৈরি করো সরকারের বিরুদ্ধে। আমার জাস্ট মনে হয় এটা সরকারের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য ডিপ স্টেটের একটা চক্রান্ত, একটা ডিপ স্টেটের এটা একটা টুল কিট, যেটা পুরো ইকোসিস্টেম তৈরি করার চেষ্টা হচ্ছে হিন্দুত্বের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে। এইসব জেনজি ফেনজি কিচ্ছু না। জেনজি মানে হচ্ছে তো আমরা বুঝি যে একদম ইয়াং, মানে একদম সোজা বাংলায় বলতে গেলে টিনেজার টাইপের আর কি ব্যাপার। তো টিনেজাররা পাবজি খেলবে না, ইয়ে করবে না, ঘুরতে যাবে না, এসব রাজনীতি। টিনেজারদের সাধারণত রাজনীতির প্রতি অত ইয়ে থাকে না। হ্যাঁ, অবশ্যই থাকে। বিষয়টা তারা মজার ছলে হ্যাঁ। নিচ্ছে, মিম মেটেরিয়াল ভাবছে। মিম মেটেরিয়াল হতে পারে, বা কি হচ্ছে, একটা যখন কোনো জিনিস খুব বেশি ট্রেন্ড করে সোশ্যাল মিডিয়ায়, ট্রেন্ড করলে সবার ওটা আকৃষ্ট হয়, তো একটু ফলো করলে সব নোটিফিকেশন গুলো আসবে, তার জন্য হয়তো হতে পারে, কিন্তু সিরিয়াসলি এটাকে নিচ্ছে না। আর ককরোচ জনতা পার্টির জন্য হিট জনতা পার্টিও কিন্তু রেডি আছে। অসংখ্য ধন্যবাদ।